গঠন, এখানে সংসদের শপথ গ্রহণ সব কিছুই আমরা সুসম্পন্ন করেছি। প্রশ্নগুলো আমলে নেওয়া উচিত ছিল, নির্বাচন কমিশন সেগুলো আমলে নেয় নাই। তড়িঘড়ি করে 13 তারিখ রাত্রে যে গেজেট প্রকাশ করা হয়েছে এটাই জনমনের সন্দেহটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। যে কমপক্ষে যে জায়গাগুলো থেকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল, অ্যাপিল করা হয়েছিল নির্বাচন কমিশনের কাছে যে এখানে এখানে আমরা অনিয়ম পেয়েছি, কাটাছিড়া পেয়েছি, এখানে অনিয়ম হয়েছে, প্রকাশ্য অভিযোগ। যেরকম আমি রাত 12:58 ওই দিন আমি অভিযোগ দিয়েছি, তাহলে আমারটা তো 24 ঘন্টা আগে অভিযোগটা দায়ের করা আছে, কিন্তু এটার কোনো আমলই নিল না। আপনার স্পেসিফিক অভিযোগটা কি? আপনার আসনটাই অন্তত বোঝার চেষ্টা করি। অভিযোগ হচ্ছে যে দেখেন প্রতিটা রেজাল্ট শিটে কত নম্বর আসন, কত নম্বর মানে সংসদীয় আসন এটা প্রিন্ট করা থাকে এবং ওই ইয়েটাও প্রিন্ট করা থাকে, কেন্দ্রের নামও প্রিন্ট করা থাকে। আমার এখানে 2-3টা রেজাল্ট শিটে এরকম হয়েছে, হাতে লেখা এগুলো। আমরা পরবর্তীতে মানে এখানে রিটার্নিং কর্মকর্তা লেভেলের যারা সহকারী আছেন তাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে এরকম কোনো রেজাল্ট শিট আমরা প্রোভাইড করি নাই। তাহলে এটা মানে যারা প্রিজাইডিং অফিসার সহ যারা ছিল তারা এটা মানে একটু স্পষ্ট হওয়ার জন্য যে জায়গাটায় এই যে রেজাল্ট শিটটা করলো সেই রেজাল্ট শিটগুলো তো দলীয় যে এজেন্ট আছে তারা প্রত্যেকে সাইন করে, আপনারা সাইন করেননি তখন? এটাও আমরা বলছি, দেখেন পেন্সিল দিয়ে লেখা, কার্বন দিয়ে লেখা, এখানে সাইন অনেক একটা জায়গায় আমরা দেখিয়েছি যে সাইন একজনই সবগুলো করে দিয়েছে, তার প্রমাণ দেখা যাচ্ছে, যে কেউ একটা বাচ্চা দেখলেও বুঝতে পারবে। মানে এখন আপনাদের পরবর্তী প্ল্যান কি? না দেখেন, আমরা বাংলাদেশের যে দীর্ঘদিন যে গণতন্ত্রহীনতা ছিল, দীর্ঘদিন যে মানে গণতন্ত্রের বাইরে আমরা ছিলাম, সেই জায়গা থেকে গণতান্ত্রিক চর্চার জায়গায় এসে আমরা কিন্তু এই নির্বাচন অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের জনগণকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই নির্বাচনের আমরা শপথ গ্রহণ করেছেন আমাদের এমপিরা, এবং এই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং গঠনমূলক সমালোচনা আমরা করব সংসদে এবং সংসদের বাহিরে, এটা আমরা করতে চাই। এবং আমার আসন থেকে যিনি জয়ী হয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, আমি তাকে ওয়েলকাম করতে চাই যে তিনি যেভাবেই নির্বাচিত হন না কেন জনগণের কল্যাণে যেন কাজ করেন। আমাদের এলাকায় প্রচুর চাঁদাবাজি হয়, ট্রাক থেকে প্রতিদিন মানে হাজার হাজার টাকা নেওয়া হয়। আমি আশা করি উনি তো আজকে প্রতিমন্ত্রী হয়েছেন 2 দিন হলো, তো উনি কমপক্ষে ঢাকা 6 চাঁদাবাজ মুক্ত আর মাদক মুক্ত যদি করেন তাহলে আমি মনে করি যে জনগণ অনেক খুশি হবে, আমরাও খুশি হব, আমরাও দোয়া করব এই রোজার মাসে আর কি, তার জন্য স্পেশাল দোয়া চালাবো। কিন্তু তার লোকরা যদি এগুলো আবার রেট বাড়াই দিয়ে করতে থাকে তাহলে আমাদের দুর্ভাগ্য ছাড়া। 5ই আগস্টের পরে রেট বেড়ে গিয়েছিল, তো সেটা যেন বন্ধ হয়। ময়লার বিল পর্যন্ত ভাই 200 টাকা দিতে হয়, একটা ফ্ল্যাটের ময়লার বিল কে নিয়ে যায়? 50 টাকা নেই হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর বাকি 150 টাকা কারা খায়? এটা জনগণ। আচ্ছা, এখন নির্বাচিত সরকার হয়েছে, আমরা নিশ্চয়ই সেগুলো দেখবো। আমি একটু মাননীয় আপনাকে একটা প্রশ্ন করে একটু আমি সামনে আগাতে চাই, আপনি প্রশ্নের উত্তর পরে দিবেন। সেটি হচ্ছে, আমরা দেখলাম যে গতকাল জামাত ইসলামী বললেন যে আজকে যদি বিএনপি জুলাই সংস্কার সংবিধান সংস্কার কাউন্সিলে বা পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় তাহলে তারা এমপি শপথও নিবে না। কিছুক্ষণ পরে দেখা গেল শপথ নিলেন, অথচ বিএনপি এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেয়নি। এর আগে আমরা জুলাই সনদের ক্ষেত্রেও জামাত ইসলামীকে এরকম দেখেছিলাম, সাইন করবো না, পরে দেখা গেল এনসিপি করলো না, ঠিকই জামাত করলো। এই যে সিদ্ধান্ত মেকিংয়ে প্রথমে একটা কথা শোনা যায়, তার 2 ঘন্টা পরেই দেখা যাচ্ছে সাইন করলো। তো এই ডিসিশন মেকিংয়ে এখানে এটা কি স্ট্র্যাটেজি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, নাকি সিদ্ধান্ত নিতে একটু সমস্যাই হচ্ছে? এটা একটু বলবেন, কারণ এটি নিয়েও আলোচনা সমালোচনা আছে। আমি স্বাগত জানাচ্ছি আজিজুল বারী হেলাল আপনাকে। প্রথমত স্বাগত জানাচ্ছি, আপনি নবনির্বাচিত সংসদ সদস্য এবং সেই সাথে আজকে চ্যানেল 24 স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম নতুন ক্যাবিনেট, নতুন সংসদ সদস্য, নতুন মন্ত্রিত্ব। আমরা একটু আপনার জায়গায় আজকে তারেক রহমানের একটি বক্তব্য থেকেই আপনার আলোচনা শুরু করতে চাই। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বক্তব্য, তিনি খুবই নাতিদীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন, 14-15 মিনিট সর্বোচ্চ, এবং খুব চমৎকার কথা বলেছেন। রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসকে আপনারা ব্যবসার মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না, দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে তিনি বলেছেন, এবং বলেছেন অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর। পারবে বিএনপি? অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে এই পবিত্র রমজান মাস আগামীকাল থেকে, আজকের থেকে শুরু হয়েছে, আমরা তারাবি নামাজ অলরেডি পড়েছি। আমি পবিত্র রমজান উপলক্ষে আমার দেশবাসীকে আমাদের দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং নতুন যে সরকার গঠিত হয়েছে, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকার তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছে এবং এই সরকারের সফলতা কামনা করে একটা ভাইব্রেন্ট মন্ত্রিসভা তিনি উপহার দিয়েছেন জাতিকে। এবং তিনি যে কথাটি বলেছেন তার আমি দেখলাম প্রথম চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নিয়ন্ত্রণ করা, শুধু রমজান মাসে না, টোটাল থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড থ্রু আউট দ্য টেনিওর এটা নিয়ন্ত্রণ করা। এবং দ্রব্যমূল্য, রমজান মাসে এই জিনিসটা খুব সমস্যা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং বিদ্যুৎ
সরবরাহ যেন সঠিক থাকে এবং বিদ্যুৎ এবং জ্বালানির বিষয়। জামাত আমির এনসিপি আহ্বায়ক এবং চরমনাই পীর সাহেবের বা ইসলামী আন্দোলনের আমিরের বাসায় গেছে সেটি দিয়ে বলছিলেন। আপনাকে যে প্রশ্ন রাখছিলাম যে তার মানে আমরা কি এখন একটু আশা করতে পারি, যেহেতু দলীয় প্রধান বা দেশের প্রধান, সরকার প্রধান, তিনিই বলছেন যে সিন্ডিকেট সব ভেঙে দেওয়া হবে। আমরা আগে শুনেছিলাম যে সিন্ডিকেট বলে কিছু নাই, এরকম একসময় সংসদে আলোচনা হতো। এখন সিন্ডিকেট ভাঙার কথা যেহেতু হচ্ছে, আমরা তো আশা করতেই পারি যে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আস্তে আস্তে আসবে। দেখেন, সিন্ডিকেটে যারা আছে তারা কালোবাজারি, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমি পূর্বেই বলেছি এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এবং এই ব্যাপারে আপনার আমাদের যে মন্ত্রণালয়গুলো করা হয়েছে, সমস্ত মন্ত্রী আপনার 24-এর গণ অভ্যুত্থানে তারা রক্ত ঝরিয়েছে রাস্তায় এই সমস্ত কালোবাজারিদের বিরুদ্ধে, এই সমস্ত আপনার কারাপ্ট পিপুলের বিরুদ্ধে। সুতরাং শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের অন্যান্য মন্ত্রীরাও এইসব বিষয়ে যথেষ্ট পারদর্শিতা দেখাবে। আপনি দেখেন যে আমাদের একটা কত বড় একটা গুড উইল বা গুড উইশেস বলতে পারেন, যে আমরা ঘোষণা করেছি যে এমপিরা কোনো ডিউটি ফ্রি গাড়ি পাবেন, জামাতে যদি ঘোষণা করছি, কিন্তু আমরা কিন্তু আগে একই কথা আমরা এক্সিকিউট করার পরেই বলেছেন, আমরা কিন্তু আগে বলিনি। আগে বললে আপনি একটা মাইলেজ নিতে পারেন যে ভোটে জেতার জন্য। আমরা কিন্তু ভোটে জিতে তারপরে বলছি যে আমরা শুল্ক মুক্ত গাড়ি নিব না, এবং বলেছি যে ওই যে প্লট, ছোট্ট একটা দেশে যদি 300 এমপি স্বাধীন প্লটই দিতে থাকে, তাই তো এমপিদের দেশ হয়ে যাবে এটা। এখানে তো আর কোনো জায়গা ঢাকা এমপিদের হয়ে যাবে। সুতরাং এই যে দেখেন গুড ইনিশিয়েটিভস, এটাকে আপনাকে মানে তো করবো, আমাকে এখন দেখতে হবে, আমাকে সময় পরীক্ষা নেমেছি, প্রথম দিন থেকেই প্রশ্নবিদ্ধ করে রাখার কোনো সুযোগ নেই, নিশ্চয়ই সরকারকে দেখতে হবে। এবং এই দেখার একটা সময়সীমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে অন্য সরকারগুলো সাধারণত 100 দিনের পরিকল্পনা করে, তো আমাদের সরকার সেই কর্মসূচি একটু বৃহৎ পরিসরে 180 দিনে গ্রহণ করবে। এ বিষয়ে আলোচনা হয়েছে, শিগগিরই বিস্তারিত জানানো হবে, সালাউদ্দিন আহমেদ বলেছে। আমার প্রশ্ন, আশরাফ ভাই, এই 180 দিনে তারা যেমন তাদের পরিকল্পনা প্রকাশ করবে, ঠিক তেমনি সংবিধান সংস্কারের বা সংবিধান সংশোধনের একটি বার্ডেনও ছিল এই 180 দিনে, যেটিতে এখন পর্যন্ত বিএনপি সেই সব সদস্যের শপথ গ্রহণ করেনি। আপনি কোনো অনিশ্চয়তা দেখেন নাকি নিয়মতান্ত্রিকতাই দেখেন? যদি নিয়মতান্ত্রিকতা দেখেন, তাহলে যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে সেই সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বিএনপি রাষ্ট্র ক্ষমতায়? আমাদের যেই জুলাই চেতনা বাস্তবায়ন বা জুলাই সনদ অথবা আদেশ, আমরা যেটাকেই বলি না কেন, এটি তো সাংবিধানিকভাবে হয়নি। এবং আপনার এই যে নির্বাচনটি হলো, সেটিও সাংবিধানিকভাবে হয়নি, ওই আদেশ বলে হয়েছে। কেননা সাংবিধানিকভাবে নির্বাচন হলে তো 29 সালে হওয়ার কথা, আপনি যদি নিয়ম মেয়াদ মেনে থাকেন। তাহলে আমাদের একটি নতুন বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে, যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছে, সবাইকেই, যে আমরা এই যে আপনার সাংবিধানিক কাউন্সিলের শপথ, সেটি সালাউদ্দিন আহমেদ যেমন করে বলেছেন, তার কথায় যুক্তি আছে, কিন্তু তার নির্বাচন এবং তাদের এই শপথটিও তো তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে। কাজে আমাদেরকে একটি মৌলিক জায়গায় একমত হতে হবে, আমরা কি সংবিধানের দোহাই দিব কিনা। অতীতে কিন্তু এই দোহাই শুনতে শুনতে বাংলাদেশের লোকের কান ঝালাপালা হয়ে গেছিল। শেখ হাসিনা প্রায় সংবিধানের কথা বলতেন সকল অত্যাচার এবং অনিয়ম করার সময়। কাজে এটি রেফারেন্স অত ভালো না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে সরকার বা তারেক রহমান প্রধানমন্ত্রী অথবা জামাত ইসলাম বিপুল ভোটে পেয়েছে অপোজিশন লিডার, অপোজিশনে, সেইটাকে আপনি কি করে বাস্তবায়ন করবেন? তার রাষ্ট্র সংস্কার, তার যে আপনার সংসদকে প্রাণবন্ত রাখা অথবা বিরোধী দলের জন্য সম্মানজনক রোল তৈরি করা পার্লামেন্টে, এর কোনো কিছুই আপনি করতে পারবেন না যদি না আপনি সংস্কার প্রক্রিয়াকে মেনে নেন, অথবা ওই প্রক্রিয়াকে, অথবা আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষের জায়গাটি। আমার মনে হয় জামাত ইসলামী এবং এনসিপির সদস্যরা যেভাবে শপথ নিলেন, আপনি তো 2 ঘন্টা বলেছেন, আমি আসলে ওখানে দেখেছি আধা ঘন্টার মধ্যে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল। সেরকম করে অন্যদেরও অন্য সব বিষয়ে টেবিলে বসে একমত হয়ে যেতে হবে, রাজপথে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদেরকে এখন পার্লামেন্ট দেওয়া হয়েছে, বিশাল এলাকা, হ্যাঁ, এবং ওইখানে বসে যে সেই বাগানে, লনে, ইটের উপরে বা ভিতরে যেখানে ইচ্ছা আপনি বসে ন্যাশনাল ঐক্যমত্য তৈরি করে ফেলবেন। এটি গেল রাষ্ট্রের সংস্কার এবং আমাদের যে রাজনৈতিক সংস্কার অথবা ক্ষমতার যে ভারসাম্য, সেই জায়গাটি। এইবার বিএনপির সরকার, যেটার প্রধানমন্ত্রী তারেক রহমান, আজকে উনি যেই ভাষণ দিয়েছেন, তার ভাষণ কিন্তু খুব ভালো বলেছেন, এবং আমি তার পোশাক পরিচ্ছদও লাইক করেছি। যেই শার্টটি পরে স্মৃতিসৌধে গেছিলেন সকাল 10টায়, সেই শার্টটি পরে ভাষণ দিয়েছেন। আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে, এগুলো কিন্তু মাইনর ডিটেল, সবাই খেয়াল করে না, যারা খেয়াল করে ফ্যাক্ট। আবার খেয়াল করবেন, আপনি 4টি গাড়ি নিয়ে উনি ঢাকা শহরে ঘুরছেন, উনি চাইলে 40টি গাড়ি নিয়ে ঘুরতে পারতেন, উনি চাইলে সমস্ত ট্রাফিক সিগন্যাল অচল করে দিয়ে যেতে পারতেন, কিন্তু এই যে শহরের ভেতরে মানুষের দুর্দশা দেখা বা তৈরি না করা,
সেই জায়গাটিতে উনি রোল প্লে করেছেন। উনি আরেকটা কথা বলেছেন যেটি শুনতে পেলাম আমরা, যে উনি ফ্ল্যাগবিহীন গাড়িতে ঘুরবে, সেটি কি মানে নিরাপত্তায় কোনো সমস্যা? আমি আপনাকে একটা কথা বলি, এই দেশে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করা হয় এবং কিছু গোষ্ঠী আছে, কিছু বাহিনী আছে, তাদের এগুলো বলে তাদেরকে লেজিটিমাইজ করা হয়, তাদের এক ধরনের গণবিরোধী রোলকে, এবং রাষ্ট্রের যারা, সরকারের যারা পরিচালক হন তারাই ফাঁদে পড়ে যান। তারা নির্বাচিত হন জনগণের ভোটে, প্রতিদিন আচার ব্যবহার করেন নিরাপত্তা বাহিনীর কথা। এটি কিন্তু আমি মনে করি ভালো নেতা এখানকার ব্যালেন্স তৈরি করতে পারবেন। এবার আপনার 180 দিনের জায়গায় আসি। দেখুন, আপনার মেয়াদ 5 বছর, 180 দিন হচ্ছে 6 মাস। 180 দিন আমরা সময় দিতে চাই না, আমরা বড়জোর 100 দিন দিতে চাই, যেটি 3 মাস। কেননা আপনি গন্তব্যের দিকে যাচ্ছেন কিনা সেটি বুঝতে কিন্তু আমাদের 1 মাসের বেশিও লাগবে না। আপনি কাজের পরিকল্পনা করছেন কিনা 2য় মাসের মধ্যে আমরা বুঝে যাব। 3য় মাসের মধ্যে আপনার কাছ থেকে কিছু রেজাল্ট আসতে হবে। আপনাকে শুধু এক লাইনে বলি, 3 মাসের সরকার বাংলাদেশে অবিশ্বাস্য প্রশাসনিক রদবদল করেছিল, নির্বাচন দিয়েছিল এবং সবাই সন্তুষ্ট হয়েছিল। 18 মাসের সরকার নির্বাচন ছাড়া আর কিচ্ছু করতে পারেনি। তার মানে শুধু সময় ঘোষণা করে, সময় ক্ষেপণ করে আপনি নিজের সময় নষ্ট করা ছাড়া অনেক সময় ভালো কাজও হয় না। মান্নান ভাই, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, সাথে একটু যোগ করি, যেহেতু আশরাফ ভাই বলার পরে আমার এই প্রশ্নটা আবার একটু প্রশ্নটাও বলেন একটু। আচ্ছা, প্রশ্নটা আবার বলি, সেটা হচ্ছে জামাত ইসলামী এখন তো একটি, অন্তত আমরা বলতে পারি নির্বাচনের মধ্য দিয়ে প্রধান বিরোধী দল। তার মানে বাংলাদেশের মূল রাজনৈতিক দল সাধারণত দ্বিদলীয় না হলেও বাংলাদেশের দুটি দল, সাধারণত দুটি দল, দুটি পক্ষ, এরাই আসলে ডমিনেট করে রাজনীতিকে। জামাত এখন মূল রাজনৈতিক দল, প্রধান বিরোধী দল। তো জামাত এরকম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এখন বললাম আমরা এটা করব না, 2 ঘন্টা বা আধা ঘন্টা পর আবার সেটি করছি, এই যে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এটি নিয়ে এরকমও শুনিনি এই প্রসঙ্গে কোনোটাই না। এখন আবার উচ্চকক্ষে বিএনপি তো নোট অফ ডিসেন্ট দিয়েই রাখছে যে এভাবে হবে না। এরকম সবগুলো ক্ষেত্রে এটা কি আপনাদের আসলে কোনো বার্গেনিং পলিসি, নাকি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো সংকট? না, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংকট না। রাত্রবেলায় যখন দাওয়াত দেওয়া হয়েছিল সংসদ সদস্যদেরকে শপথ নেওয়ার জন্য, তখন কিন্তু 2টা ওথই ওখানে কাগজ সহ পাঠানো হয়েছে। তো সকালবেলায় এসে যে এটা চেঞ্জ হয়ে যাবে, এক পক্ষ নিবে আর এক পক্ষ নিবে না, এটা জামাতের মানে জানা ছিল না। জানার পরে কেন ইনস্ট্যান্ট জেনেছে, ইনস্ট্যান্ট জেনে যে সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করেছে, সেটাই প্রথম মিডিয়াতে গিয়েছে। এরপরে বিএনপির সাথে আলাপ আলোচনা হয়েছে, বিএনপি আশ্বস্ত করেছে যে না, ঠিক আছে, আমরা এখন না নিলে আমরা পরে নেব। এরকম একটা আলোচনা ভিত্তিতেই কিন্তু কি হয়েছে, এখানে স্ট্যান্ড পরিবর্তন হয়েছে এবং আমরা কিন্তু 2টা সিদ্ধান্তই নিয়েছি, মানে 2টা, আমাদের এমপিরা 2টা মানে ওতি নিয়েছেন। তাহলে এটার মাধ্যম দিয়ে আমরা কিন্তু ওখানে এরকমও চেষ্টা করা এর সুযোগ ছিল তাদের, যে না, যারাই নিক না কেন একটাই নিতে হবে, সেটা কিন্তু হয়নি। আমরা কিন্তু 2টাই নিয়েছি। এই দিক দিয়ে আমাদের এই মানে রিজিড সিদ্ধান্তের কারণেই কিন্তু আমরা 2টা ওত নিতে পেরেছি। এটার মাধ্যম দিয়ে মূলত জনগণের একটা প্রেশার বিএনপির পরে থাকবে যে জুলাই সনদ বাস্তবায়নের শপথও তাদেরকে নিতে হবে, প্লাস এটা বাস্তবায়নে তাদেরকে উদ্যোগী হতে হবে। এবং তারেক রহমান সেটার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন যে জুলাই এবং 71 দুটাকেই আমাদেরকে রেসপেক্ট করতে হবে। সেই জায়গায় আমি মনে করি, আমার ভাইও আজুল বাড়ি হেলাল ভাই বলেছেন, ভাইয়ের ব্যাপারে আমার অনেক আশা ছিল যে ভাই আরও অনেক ভালো কিছু করবেন, কারণ নতুন প্রজন্মের, আমাদের সময়ে যারা আন্দোলন সংগ্রামের রাজপথে নেতৃত্ব দিয়েছেন, সে সময় জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ভাই ছিলেন। তো যাই হোক, আমরা ফিউচারের জন্য অপেক্ষা করব। কিন্তু দেখেন, এই জায়গায় এসে জামাত ভুল করে নাই, জামাত সঠিকটাই করেছে। জামাত দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখার কারণেই কিন্তু শপথ 2টা নিয়েছে। এরপরে হচ্ছে এইটার প্রতিবাদে জামাত কিন্তু মন্ত্রিসভার যে শপথ ছিল সেই অনুষ্ঠানে যোগ দেয়নি, সেটাই যোগ দেয়নি। এটাও এক ধরনের মানে আমরা শুরুতেই রাজপথে চলে যেতে চাই না, শুরুতেই আমরা শপথবিহীন যে এক কথা বললো, যেটার পরে বিএনপির পরে আস্থা রাখলো, রেখে তারা শপথ নিল। হ্যাঁ, আবার কি হলো যে আবার পরের শপথ অনুষ্ঠানে গেলাম না। এই যে তারা তাদের যে স্ট্যান্ডটাকে কড়া সমালোচনা করা এবং প্রেসারে রাখা, অবস্থানকে নিশ্চিত করা, জনগণকে এটা বোঝানো যে না, আমরা আপনাদের যে আজকে দেখেন 4,82,660,000 জন হা ভোটের পক্ষে দিয়েছে, আর না দিয়েছে 2,20,71,726 জন। এই যে প্রায় 2 কোটির উপরে মানুষ, প্রায় 2.5 কোটি মানুষকে দিয়েছে, বেশি ভোট দিয়েছে, হার পক্ষে গণভোট হয়েছে। এই গণভোটকে কি বিএনপি অস্বীকার করতে পারবে? কোনোভাবেই সম্ভব। এবং আমি মনে করি আদালতও এটা পারবে না। আদালত এই গণভোটকে কি করতে পারে না, কোনোভাবে অকার্যকর করার ক্ষমতা রিট করে না, রিট করতে পারে, যাইতে পারে। কিন্তু জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে জনগণের রায়কে কোনো আদালত বা কোনো জায়গা থেকে আপনি বিধ্বংসী দেখাতে পারবেন না। তাহলে আবার জনপ্রতিরোধ শুরু হবে এবং আরেকটা জুলাই আগমন হবে। এটা আমি ভালো করে বুঝি। আর আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন, আমি মনে করি যে বাজার নিয়ন্ত্রণটা অনেকটাই কমে আসবে যদি চাঁদাবাজি বন্ধ করে দেওয়া যায়।
এটা ভাইদেরকে করতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলার ব্যাপারে দেখেন শেরপুরে আমার ভাই নিহত হয়েছিল, শেরপুর মাওলানা একটি রিজাউল উপজেলার হ্যাঁ, জামাতের সেক্রেটারি, কিন্তু নির্বাচনের পরের দিনই মামলা দেওয়া হলো আমাদের নামে, 300-400 জনকে আসামি করে এবং আরো বেশি লোককে অজ্ঞাত দিয়ে কি করা হয়েছে। আপনারাও এই যে পেশায় রাখছেন, আওয়ামী তারাও কালচার, পেশায় রাখছে। এই যে আওয়ামী কালচার যেটা যে আমরা বিএনপি জামাত একসাথে মামলা খেয়েছি, আমার ভাই শহীদ হয়েছে, আমরাই কি হয়েছি মামলার আসামি হয়েছি, সেই কালচারটা এখানে আমরা শেরপুরে দেখলাম। এটা দুর্ভাগ্যজনক। আর ভোটের যে পার্থক্যটা, জামাত ইসলামী যে ভোট পেয়েছে, জামাতকে যে ভোট, আপনি যদি ঢাকা সিটির কথা বলেন, ঢাকা সিটিতে বিএনপি এবং জামাতের ভোটের রেশিও মাত্র 2%। হ্যাঁ, ঢাকায় অনেক। এই যে 2% মানুষ, ঢাকা তো সবচেয়ে বেশি ডাইনামিক মানুষের বসবাস, শিক্ষিত মানুষের বসবাস, দেশ জাতি সম্পর্কে যারা সবচেয়ে কনসাস, সেই মানুষগুলো কিন্তু জামাত ইসলামীর আদর্শকে অ্যাকসেপ্ট করছে, জামাত ইসলামীর পলিসির সাথে একমত হচ্ছে। এই জায়গা যদি জনগণের এই মানে এই সাপোর্টটাকে যদি বিএনপি ওন করতে না পারে, তাহলে বিএনপি একটা বড় ভুল করবে। মানে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি, মির্জাপুর চা, মুক্ত বাকে, এ পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি, মির্জাপুর চায় মুকসিমুল হাসান। আমার সঙ্গে 3 জন অতিথি রয়েছেন আজিজুল বারী হেলাল, আশরাফ কায়সার এবং আব্দুল মান্নান। আমি একটু হেলাল ভাই আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসতে চাই, আমরা একটু ছোট করে উত্তর দিবেন আপনি। সেটা হচ্ছে যে বিএনপি, এই আলোচনাটা কিছুক্ষণ আগে করেছি, আবার একটু শেষ করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে বিএনপি যে সংবিধান সংস্কার কমিশনে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, অর্থাৎ আপনিও নেননি, আপনারা যেটি নিলেন না, এটিকে আপনাদের 2/3 রেজাল্ট আপনাদের পক্ষে আছে, যে কারণে আপনারা হানায়ের ক্ষেত্রে আপনাদের নোট অফ ডিসেন্ট সহ আপনারা যেভাবে চান সেভাবে বাস্তবায়ন করবেন এই কারণে, নাকি আসলেই সংবিধানকে খুব শ্রদ্ধা করে নিতে চাচ্ছেন না? না, সংবিধান শ্রদ্ধা তো করতেই হবে। আমি যেটা বলতেছি যে এটা আপনি বলছেন সংবিধান সংস্কার পরিষদ, জি। আমরা যখন নির্বাচনের আগের থেকে কিন্তু বলছি যে সাংবিধানিক পরিষদ, মানে কনস্টিটিউশন কাউন্সিল যেটা বলা হয়, এটা আমরা মানি না। সংবিধান পরিষদ যদি হয়, বা যেটাকে গণপরিষদ বলে আরেক বাংলায়, হলে সেখানে একটা নতুন সংবিধান তৈরি হয়। সুতরাং আমার সংবিধান পরিষদ বলে কোনো পরিষদ নেই। কিন্তু আমি যখন শপথ নিতে গেলাম, দেখুন নীল কাগজ যেটা দিল, সেখানে লেখা রয়েছে সংবিধান সংস্কার পরিষদ। জি। মানে সংবিধান সংস্কার করতে হবে, তা করতে হবে, তার জন্য পরিষদ আবার গঠন করে, এটা আবার কি ডুয়েল একটা পার্লামেন্টের এটা তো আগেই সেটেল হয়ে গেছে, নির্বাচন আগে আগেই। সেটেল হয়নি, কিন্তু আগেই বলেছে সংবিধান সংস্কার পরিষদে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, হ্যাঁ। যে আমরা নোট অফ ডিসেন্ট ছিল, তাই না? তাইলে এইটা যদি আলোচনা করতে হয়, আশরাফ কায়সার ভাই নাইসলি বলছে যে ভাই সংবিধানের দোহাই না দিয়ে আপনি আলোচনার টেবিল, টেবিল বলতে পার্লামেন্ট, টেবিল বলতে তো এই টেবিল না, পার্লামেন্টে যে আমাদের আলোচনাগুলো হবে, কেন আমরা শপথ নিলাম না, কেন আপনি নিলেন, আলোচনাগুলো হবে সেখানে, জনগণ দেখবে, লাইভ হবে, ভাইব্রেন্ট হবে আমাদের পার্লামেন্টটা, যে তর্ক বিতর্কের একটা ঝড় তুলবে সেখানে, তাই না? তারপর তো একটা যুক্তি খুঁজে আমরা পাবো। কিন্তু আপনি মানে একটা এক্সিস্টিং পার্লামেন্ট, এখন একটা পার্লামেন্ট হয়েছে, এই পার্লামেন্ট সার্বভৌম কিন্তু পার্লামেন্ট, যেহেতু পিপুলস আর সভরেন, সো পিপুলসের প্রতিনিধি পার্লামেন্টে, তারাও সভরেন, এই পার্লামেন্টটা সভরেন। এই সভরেন পার্লামেন্টকে আগের কোনো কন্ট্রাক্ট, আগের কোনো পলিটিক্যাল কন্ট্রাক্ট দিয়ে, আপনি ইভেন কোনো আইনি কন্ট্রাক্ট দিয়েও এই সামনের পার্লামেন্টকে আপনি বাধ্যবাধকতা করতে পারেন না। এটাই আইন, এটাই নিয়ম, সংবিধান বিশেষজ্ঞরা বলবেন। আশরাফ ভাই বলছে একটু যে বলুন। 26 সালে নির্বাচন এই সংবিধানে। আচ্ছা, ওইটা আসামের সাথে ওইটা নাই, 29 মানে আমার এখানে 106 এর হ্যাঁ, sorry, 29 না, ওইটা হলো 106 আছে না, একটা আদেশ দেওয়া হয়েছে না, যে এটা অত্নবর্তমানে সরকার, এগুলো তো স্যাটাসাইড হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা না করলে উনি এটা বলছে। এখন আমি সেটা বলছি যে পার্লামেন্টে এই যে আমাদের তর্ক বিতর্ক